আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আমার দেশ মর্নিং নিউজের সঙ্গে আছে আরমান মুজাহিদ। শুরুতে জানবো সংবাদ শিরোনাম। সদরঘাটে চাঁদাবাজির টাকা ভাগাভাগি নিয়ে সংঘর্ষ, স্বেচ্ছাসেবক দলের কর্মী নিহত। হরমুজে বাণিজ্যিক জাহাজ চলাচলে ইরান ওমানের চুক্তি স্বাক্ষর। উচ্চ মূল্যস্ফীতির জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করলেন ইরানের প্রেসিডেন্ট। দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলায় শিশুসহ নিহত 11। কাতারে 3 ইরানি বৈমানিক আটক, দোহার স্পষ্ট অস্বীকার। মিরাজের ঘূর্ণিতে জয়ের সুবাস নিয়ে লাঞ্চে বাংলাদেশ। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। পুরান ঢাকার সদর ঘাটে চাঁদাবাজির টাকা ভাগাভাগিকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে মিতুল নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি কোতোয়ালি থানার 37 নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সদস্য বলে জানা গেছে। শনিবার রাত 11টার দিকে সূত্রাপুর থানাধীন ইস্ট বেঙ্গল সুপার মার্কেটে এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত মিতুলের লাশ মিটফোর্ড হাসপাতালের মর্গে রাখা হয়েছে। তার বাবার নাম রাসেল সর্দার। তার বাড়ি ঝালকাঠি জেলার সদর উপজেলার শাহবাঙ্গল গ্রামে। প্রত্যক্ষদর্শীরা জানান, সাবেক যুবদল নেতা সুবাহান এবং সাবেক ঢাকা মহানগর দক্ষিণ ছাত্র দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক কিরণ দুজনই ঢাকা মহানগর দক্ষিণ শ্রমিক দলের আহ্বায়ক সুমন ভূঁইয়ার অনুসারী হিসেবে পরিচিত। তারা দুজনই কোতোয়ালি থানা যুবদলের পদ প্রত্যাশী। দীর্ঘদিন ধরে তাদের মধ্যে বিরোধ চলছিল। শনিবার রাতে চাঁদাবাজির টাকা ভাগাভাগিকে কেন্দ্র করে সেই বিরোধ সংঘর্ষে রূপ নেয়। স্থানীয় সূত্র জানায়, সংঘর্ষে কিরণ গ্রুপের এক সদস্য নিহত হন। সংঘর্ষে আরো একজন আহত হয়েছেন। নিহত মিতুলকে কাপড় কাটার কাঁচি দিয়ে বুকে আঘাত করা হয় বলে জানা গেছে। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনার পর নিহতের স্বজন সহ প্রায় 80 থেকে 100 জন বিক্ষুব্ধ ব্যক্তি মিটফোর্ড হাসপাতালে অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দেন। ঘটনার পর সুমন ভূঁইয়া বলেন, এরা আমার সমর্থক নয়, তবে মাঝে মাঝে বিভিন্ন মিছিল মিটিং এ থাকে। আমি শারীরিকভাবে অসুস্থ, বিস্তারিত জানতে পারিনি। সূত্রাপুর থানার অপারেশন ইনচার্জ মতিউর রহমান বলেন, ইস্ট বেঙ্গল মার্কেটের 13 তলায় থাকা শ্রমিকদের মধ্যে আগে থেকেই বিরোধ ছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। পূর্ব শত্রুতার জের ধরে এক যুবককে কাপড় কাটার কাঁচি দিয়ে আঘাত করা হয়। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আন্তর্জাতিক বাণিজ্যিক পথ হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজ চলাচল বিষয়ক চুক্তি করেছে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই শনিবার এক সাক্ষাৎকারে এ তথ্য জানিয়েছেন। ইরানি সংবাদ মাধ্যম দেফা প্রেসকে দেয়া এক সাক্ষাৎকারে বাঘাই বলেছেন, হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল রুট নিয়ে ওমানের সঙ্গে একটি চুক্তি হয়েছে। যুক্তরাষ্ট্রের বাধার মধ্যে ইরান ও ওমান 3 সপ্তাহ ধরে এই ইস্যুতে আলোচনা করেছে। সেই আলোচনার ফলাফল এ চুক্তি। তিনি বলেন, মার্কিন বাধা সত্ত্বেও গত 3 সপ্তাহে আলোচনায় ইতিবাচক অগ্রগতি হয়েছে এবং জাহাজ চলাচলের পথের মানচিত্র নিয়ে একটি চুক্তি হয়েছে। এর আগে শুক্রবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিউ ইয়র্কে এক অনুষ্ঠানে বলেছিলেন, ইরানকে যুদ্ধে পরাজিত করার পর আন্তর্জাতিক বাণিজ্যিক পথ হরমুজ প্রণালীকে মার্কিন ভূখণ্ড হিসেবে ঘোষণা করবেন। ট্রাম্প বলেছিলেন, যুদ্ধে ইরানকে পরাজিত করার পর বলা ভালো, খুব খারাপভাবে পরাজিত করার পর শীঘ্রই আমি হরমুজ প্রণালীকে মার্কিন ভূখণ্ড হিসেবে ঘোষণা করব। তিনি এই বক্তব্য দেওয়ার 24 ঘন্টার মাথায় ওমানের সঙ্গে হরমুজে বাণিজ্যিক জাহাজ চলাচল বিষয়ক চুক্তি স্বাক্ষরের তথ্য নিশ্চিত করলেন ইসমাইল বাঘাই। ইরানের অর্থনৈতিক সংকট ও উচ্চ মূল্যস্ফীতির জন্য যুক্তরাষ্ট্রের অবরোধ এবং তেল বিক্রির আয় কমে যাওয়াকে দায়ী করেছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। শুক্রবার প্রকাশিত এক বক্তব্যে তিনি কথা বলেন। তিনি বলেন, ইরানের বন্দরগুলোতে মার্কিন অবরোধের কারণে পণ্য আমদানি করতে বেশি সময় ও খরচ হচ্ছে, ফলে বাজারে পণ্যের দামও বেড়ে যাচ্ছে। পেজেশকিয়ান বলেন, জীবনযাত্রার ব্যয় ও পণ্যের দাম বেড়ে যাওয়ার বিষয়টি স্বাভাবিক। আগে আমরা জাহাজে যে পণ্য আনতাম, এখন পণ্যগুলো আমাদের কাছে পৌঁছাতে দীর্ঘ পথ পাড়ি দিতে হচ্ছে। এতে উৎপাদিত পণ্যের খরচ বেড়ে গেছে। তিনি আরো বলেন, ইরানের আয়ও কমে গেছে। আগে তেল বিক্রি করে আয় করা হতো, কিন্তু এখন সেই সুযোগ সীমিত হয়ে পড়েছে। পেজেশকিয়ানের ভাষ্য অনুযায়ী শিল্প কারখানায় বোমা হামলার কারণেও সরকারের রাজস্ব কমেছে। তিনি বলেন, তারা বেশ কয়েকটি কারখানা ধ্বংস করেছে, ফলে আগের মতো সেসব প্রতিষ্ঠান থেকে কর আদায় করা সম্ভব হচ্ছে না। তবে অর্থনীতির চাকা সচল রাখতে হবে বলেও মন্তব্য করেন তিনি। এদিকে দক্ষিণ লেবাননে ইসরায়েলের কয়েক দফা বিমান হামলায় 2 নারী 3 শিশু সহ অন্তত 11 জন নিহত হয়েছেন। শনিবার এই হামলায় আহত হয়েছেন আরো 19 জন। গত 16 এপ্রিল যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া যুদ্ধবিরতি কাঠামো কার্যকর হওয়ার পর এটি লেবাননের অন্যতম প্রাণঘাতী হামলার ঘটনা। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, শনিবার দক্ষিণ লেবাননের আনসার গ্রামে একটি বাড়িতে ইসরায়েলি যুদ্ধ বিমানের হামলায় 7 জন নিহত হন।
এছাড়া দেইর আল জাহরানি গ্রামে পৃথক এক হামলায় নিহত হন আরও 4 জন। লেবাননের সরকারি বার্তা সংস্থা জানায়, দক্ষিণ লেবানন জুড়ে আরও বেশ কয়েকটি বিমান হামলা চালানো হয়েছে, যা গত 2 সপ্তাহের মধ্যে লেবাননের অভ্যন্তরে সবচেয়ে গভীরে চালানো হামলা। ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে জানায়, তারা আনসারে হিজবুল্লাহর অভিজাত রাদওয়ান বাহিনীর একটি কেন্দ্রীয় সদর দপ্তরে হামলা চালিয়েছে। এতে রাদওয়ান বাহিনীর ব্যাটালিয়ন কমান্ডার আলী সামির আল হাজ হাসান নিহত হন। ইসরায়েলি বাহিনী আরও জানায়, হামলার সময় হাসানের পরিবারও ওই সামরিক সদর দপ্তরের ভেতরে ছিল, তবে তারা লক্ষ্যবস্তু ছিলেন না বলে দাবি করেছে ইসরায়েলি সেনাবাহিনী। হিজবুল্লাহ এক বিবৃতিতে বলেছে, লেবাননের ওপর এই হামলার উপযুক্ত জবাব দেয়া হবে। ইরানের দাবি পুরোপুরি প্রত্যাখ্যান করেছে কাতার। সম্প্রতি পাল্টাপাল্টি সামরিক সংঘাতের সময় ইরানের একটি বিমান ভূপাতিত হওয়ার পর দেশটির 3 বৈমানিককে গোপনে কাতার আটকে রেখেছে বলে অভিযোগ তুলেছিল তেহরান। দোহায় স্পষ্টভাবে জানিয়েছে, তাদের হেফাজতে ইরানের জীবিত কোনো সৈনিক নেই। আল জাজিরা শনিবার জানিয়েছে, কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল আনসারি কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত থাকা অবস্থায় ইরানি কর্মকর্তাদের এমন বিভ্রান্তিকর বক্তব্যে বিস্ময় প্রকাশ করেন। তিনি পুনর্ব্যক্ত করেন যে কাতারি বাহিনী কোনো বৈমানিককে বন্দী করে রাখেনি। এর আগে তেহরানের পক্ষ থেকে বৈমানিকদের মুক্তির জোর দাবি জানানো হয়। বার্তা সংস্থা জানায়, দেশটির সশস্ত্র বাহিনীর জেনারেল মোহাম্মদ বাকের জাদে আন্তর্জাতিক রেড ক্রস কমিটিকে দেয়া এক চিঠিতে দাবি করেন, গত মার্চে 2টি সুখী 24 যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার পর জাওয়াদ সালেহি, আব্দুল মাজিদ দাশতিয়ান ও ইমরান বেহরাফশিয়ান নামের 3 বৈমানিককে জীবিত আটক করা হয়। পরিবার বা কূটনৈতিক প্রতিনিধিদের সঙ্গে কোনো যোগাযোগ করতে না দিয়ে গত 6 মাস ধরে তাদের বন্দী রাখা হয়েছে বলে উল্লেখ করা হয়। দোহা নিশ্চিত করেছে যে মার্চ মাসে কাতারের আকাশ সীমা অননুমোদিতভাবে লঙ্ঘন করা হলে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে বিমানগুলোর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হয়। একাধিক সতর্কবার্তা সাড়া না পাওয়ায় পাল্টা পদক্ষেপ নেয় কাতারি বাহিনী। পরে অনুসন্ধানের মাধ্যমে একজন নিহত বৈমানিক মাজিদ কাজিমির দেহাবশেষ উদ্ধার করা হয় এবং ইরানি কর্তৃপক্ষের কাছে সমন্বয় করে তা ফেরত দেওয়া হয়। ডারউইন টেস্টের চতুর্থ দিনে প্রথম সেশনে মেহেদী হাসান মিরাজের ঘূর্ণিতে 3 উইকেট তুলে নিয়েছে বাংলাদেশ। তবে এই রিপোর্ট লেখা পর্যন্ত অস্ট্রেলিয়াকে অল আউট করা যায়নি, বরং প্রথম ইনিংসে পাওয়া 228 রানের লিড পেরিয়ে এখন 15 রানের লিড নিয়েছে স্বাগতিকরা। অজিরার লিড নিলেও সেশন বাংলাদেশের, আসছে জয়ের সুবাসও। মধ্যাহ্নবিরতি পর্যন্ত 84 ওভারে 7 উইকেট হারিয়ে অস্ট্রেলিয়ার সংগ্রহ 243 রান। প্রথম সেশনে 31 ওভারে 82 রান তুলেছে তারা। বাংলাদেশের সামনে এখন অস্ট্রেলিয়ার বাকি 3 উইকেট দ্রুত তুলে নিয়ে লক্ষ্য নির্ধারণের সুযোগ। প্রথম সেশনে অস্ট্রেলিয়ার 3টি উইকেটই নিয়েছেন মেহেদী হাসান মিরাজ। দিনের শুরুতে অ্যালেক্স কেরিকে ফেরানোর পর বেউ ওয়েবস্টার ও প্যাট কামিন্সকেও সাজঘরে পাঠান এই অফ স্পিনার। ফলে 207 রানে 7 উইকেট হারিয়ে বড় বিপদে পড়ে অস্ট্রেলিয়া। তবে এরপরও গ্রিন স্টার্ক জুটি ভাঙতে পারেনি বাংলাদেশের বোলাররা। মধ্যাহ্নবিরতিতে ক্যামেরন গ্রিন 127 বলে 85 রানে অপরাজিত। তাকে সঙ্গ দিচ্ছেন স্টার্ক, তিনি অপরাজিত আছেন 26 বলে 14 রানে। দর্শক, এই ছিল আমাদের মর্নিং নিউজের আয়োজন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, থাকুন আমার দেশের সঙ্গে। আল্লাহ হাফেজ।